দর্শক, শুভ সকাল। এটি নিউজের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত অনুষ্ঠান ফার্স্ট এডে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর ফাইজুর আহলা। আমাদের আজকের বিষয় ঠিক করা হয়েছে বয়সন্ধিকাল ও পিতামাতার করণীয়। বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর সালাউদ্দিন কাউসার, সহযোগী অধ্যাপক, মনোরোগ বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে এবং দর্শকদের আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে আমরা যে টপিকটি ঠিক করেছি সেটি হচ্ছে বয়সন্ধিকাল এবং পিতামাতার করণীয়। বয়সন্ধিকাল নিয়েই আমরা কথা বলছি। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে যে বয়সন্ধিকালে আসলে ঠিক কি ঘটে, মনোজগতে তাদের কি এমন পরিবর্তন আসে যে যার কারণে আমরা এই সময়টাকে আসলে এত প্রায়োরিটি দিচ্ছি? না, আমরা প্রায়োরিটি যে কোনো কারণে মিডিয়া বা বিভিন্ন কারণে দিয়ে আসছি আমরা। প্রায়োরিটি পাওয়ার খুব বেশি কিছু নেই, কিন্তু ঘটনাটা সত্যি, ঘটনাটা খুবই সহজ এবং কঠিন। সহজ ঘটনা এই জন্য যে বয়ঃসন্ধির আগ পর্যন্ত তো মানুষজন আসলে অনেক কিছু শিখে না। বয়ঃসন্ধির সময় থেকে মানুষজন তার নিজের দায়িত্ব নেওয়া শুরু করে, সে ছেলে হোক মেয়ে হোক, সে তার একটু 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 করে নিজের দায়িত্ব নেওয়া শুরু করে। একই সাথে বাবা মা গার্জিয়ানরাও কিন্তু দায়িত্ব ছাড়তে শুরু করেন, কারণ যদি কেউ ওই সময় দায়িত্ব প্রপারলি না ছাড়েন সেটাও কিন্তু সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। কারণ একজন মানুষ যদি না জানে যে ক্রাইসিস বা প্রবলেম কীভাবে সলভ করতে হয়, নিজে নিজে যদি সে প্র্যাকটিসের মধ্যে না আসে, তাহলে তো সে কখনো ভালো করে প্রবলেম সলভ করতে পারবে না। তার মানে গার্জিয়ানের দায়িত্ব তাকে ছাড়া। আবার একই সাথে ছেলেমেয়েরা মনে করে যে আমরা তো এখন ভালো বুঝি। এইখানে একটা বড় অন্যান্য সময়ের থেকে এই সময়ের একটা ক্রাইসিস আছে, নিজস্ব ক্রাইসিস। আমি হয়তো আপনার প্রশ্ন করার আগেই এটা বলে ফেললাম যে হয়তো আসতো পরবর্তীতে একটা নিজস্ব ক্রাইসিস আছে। সেটা হলো যে এখন আপনার ধরেন আমাদের সময় পর্যন্ত, আজকে থেকে 25-30 বছর আগেকার কথা বা আরও আগের কথা, এই সময় থেকে এখনকার সময়টা কিন্তু পার্থক্য। সুতরাং এখন বয়ঃসন্ধিকালের প্রবলেমটা কিন্তু একটু ডিফারেন্ট। একটা সারা জীবনের বয়ঃসন্ধিকাল, আরেকটা হলো যে বর্তমান সময়ের বয়ঃসন্ধিকাল। বর্তমান সময়ের বয়ঃসন্ধিকাল, আপনার এই প্রশ্নটা এইভাবেই আমি বলবো যে ঠিক আছে, যে অন্য যে কোনো সময়ের থেকে একটু বেশি গুরুত্বপূর্ণ এবং বেশি কি বলবো যে অনেক ইম্পর্ট্যান্ট, অনেক ডিল করাটা খুবই জরুরি। কি ধরনের পরিবর্তন আসে এবং সেখানে একজন শিশু যে আসলে কিনা বড় হচ্ছে, তার মধ্যে কি কি পরিবর্তন আসে? এই যেটা আপনি বলছিলেন, সে কিন্তু নিজের দায়িত্ব নেওয়া শিখছে। এই দায়িত্ব নেওয়ার যে টেন্ডেন্সিটা, এর সাথে সাথে তার আর কি কি ধরনের পরিবর্তন আসে? না না, পরিবর্তন ঠিক ওইরকম না, কিন্তু ওই যে যেহেতু দায়িত্বটা নিতে হয়, তার ম্যাচুরিটিটা আস্তে আস্তে। বইপত্রের কথা তো ডিফারেন্ট, থিওরিটিক্যাল কথা আমি আসলে এইভাবে বলেও খুব বেশি লাভ নেই। কিন্তু আমরা সাধারণত দেখা যায় 12-14 থেকে 13-14 থেকে 18 পর্যন্ত এই সময়টাই কিন্তু মানুষের এই ট্রানজিশন হয়। এখানে যদি শিক্ষায়, লার্নিংয়ে, তার প্রসেসে, এডুকেশনে, তার ট্রেনিংয়ে ভুল হয়, তাহলে কিন্তু পরবর্তীতে এই সমস্ত বিষয়গুলো। আরেকটা বিষয় দেখেন, খুব নর্মাল সামাজিক যে শিক্ষা, এর বাইরেও কিন্তু এডুকেশনাল শিক্ষা, আপনি একাডেমিক শিক্ষাতেও যদি যান, সেখানেও কিন্তু এই টাইমটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি স্কুল কলেজ বলেন বা প্রফেশনে ঢুকার টাইমটা বলেন, এর আগে এই টাইমটা বলেন, এখানে কি পরিবর্তন হয় এটা না বলে আমরা খুব বেশি আলাদা করে এভাবে বলি যে পরিবর্তনগুলোকে কিভাবে আমরা ডিল করব। খুব বেশি পরিবর্তন হয় আলাদা করে বলা যাবে না। হ্যাঁ, তার ম্যাচুরিটি ডেভেলপ করে, তার বিহেভিয়ারাল একটা নিজস্ব স্টাইল ডেভেলপ করে, তার চিন্তাভাবনার একটা নিজস্ব স্টাইল, এগুলো সবগুলো আসলে ম্যাচুরিটির এক একটা ইন্ডেক্স বা এক একটা ফ্যাক্টর। কিন্তু প্রবলেম যেটা হয় সেটা হলো যে লার্নিং প্রসিডিউরে গিয়ে প্রবলেম হয়, যে সে কিভাবে বা বাচ্চাটা কীভাবে, ওই ছেলেমেয়েটা কীভাবে নিবে, আমরা কিভাবে দেব। বড় একটা ক্রাইসিস হয় যে তার যে অনেক সময় নিজস্ব একটা ভিতরের ইনেট ক্যাপাসিটি থাকে। অনেক সময় আমরা যেটা করি সেটাকে আমরা ধরতে পারি না। তখন কি হয় যে আমরা আরও 10টা বাচ্চা, ধরেন আমাদেরই ফ্যামিলিতে আরও 2টা বাচ্চা আছে, বা আরও পাশের বাড়িতে আমরা 2টা বাচ্চা দেখি, তারা কিভাবে বড় হলো, তারা কিভাবে করতেছে, আমরা ঠিক ওইটাকে ফলো করার চেষ্টা করি। এটা একটা বড় সমস্যা। তাতে হয় কি, তার যে নিজস্ব প্রসিডিউর, তার যে নিজস্ব বিষয়, সেটা খুব একটা ডেভেলপ করে না। আর আলটিমেটলি যে পরিবর্তনটা আপনি হয়তো বা জানতে চাচ্ছেন, সেটা হলো যে কিছু ভালো দিক তো অবশ্যই, তো ভালো দিকের কথা বলার কিছু নাই। ভালো ছেলেরা, ভালো মেয়েরা ভালোই থাকেন। আর যেহেতু ভালো থাকে, সেখানে প্রসিডিউরটা নিশ্চয়ই ভালো থাকে। তার মধ্যে কিছু কিছু সহজ বিষয় থাকে, যে তার সমস্ত ডিমান্ড ফুলফিল করা উচিত না। এখন আমরা কি ডিমান্ড ফুলফিল করব না? তার চাহিদাটাকে আমরা ফুলফিল করবো না? ডেফিনেটলি আমরা ডিমান্ড ফুলফিল করবো, কিন্তু এখানে কয়েকটা ক্রাইটেরিয়া খুব সুন্দর করে সেট করা উচিত। একটা হলো তার বয়সের সাথে সম্পর্কযুক্ত, আমার ফ্যামিলি বা আমার অর্থনৈতিক অবস্থার সাথে সম্পর্কযুক্ত, আমার ধর্মীয় বা সামাজিক পরিবেশের সাথে সম্পর্কযুক্ত, আমার ফ্যামিলির বা ওর যে ধরনের সোসাইটিতে বা যেখানে যেখানে মিশবে, সেখানে তার সাথে যায়,
এরকম কোনো বিষয়গুলো সাধারণত মানা উচিত। কিন্তু যেগুলো সাধারণত এদের সাথে এই বিষয়গুলোতে মিলবে না, সেগুলো কিন্তু বাবা মার করা উচিত না। অনেক সময় আমরা তাদের ডিমান্ডটা চোখ বন্ধ করে ফুলফিল করার চেষ্টা করি, এটাই কিন্তু বেশি ক্ষতিকর হয়ে দাঁড়ায়। যতটা না না দেওয়ার কারণে ক্ষতি হয়, না দেওয়ার কারণে ডিপ্রাইভড হয়, না দেওয়ার কারণে মন খারাপ হয়, না দেওয়ার কারণে আমরা কি বলবো যে মানে তাদের মধ্যে অনেক রকমের ক্রাইসিস ডেভেলপ করতে পারে। কিন্তু আসলে না দেওয়ার থেকে বেশি ক্রাইসিস ডেভেলপ করে অলওয়েজ দেওয়ার জন্য। সেই দেওয়াটা যদি প্রপারলি, এই ক্ষেত্রে আপনি কি মনে করেন আমাদের তাদেরকে কিভাবে বোঝানো উচিত? যখন একটি আমি বলবো যে শিশু যে বড় হচ্ছে, সে যখন জেদ করছে না আমার এটা লাগবেই, এবং আমরা যখন বুঝতে পারছি যে এটা আসলে তাকে দেওয়া ঠিক হবে না, আমরা তাকে বোঝানোর চেষ্টা করছি যে না এটা তোমার জন্য না, সে কিন্তু জেদ ধরে বসে আছে যে না এটা আমার লাগবেই, সেক্ষেত্রে তাকে কিভাবে বোঝালে সে আঘাত না পেয়ে ব্যাপারটা বুঝবে যে হ্যাঁ এটা আমার জন্য না? আচ্ছা, প্রথম কথা হলো জেদ কিন্তু একবারে করবে না। এটা মানে যে বাচ্চারা জেদ করে বলে আপনার মাথায় প্রশ্নটা আসছে, কিন্তু জেদ কিন্তু একবারে করবে না। জেদ তখনই করবে, মানে যে কোনো মানুষের অ্যাগ্রেশনের একটা অনেক থিওরি আছে, অনেক কথা আছে, আমরা এত কথা না যাই। আমি আপনার উপর খেপবো কখন? যখন আপনার কাছ থেকে আমি কোনো কিছু এক্সপেক্ট করার পরে না পাই। তার মানে এক্সপেক্ট করতে হলে বা আমি আপনার কাছ থেকে চাহিদা তৈরি করতে হলে, মানে চাইতে যে পারবো বা আমি আপনার কাছে কিছু একটা চাই, সেটার জন্য তো একটা সময় পার হয়। তো আমাদের প্রথমেই খেয়াল রাখতে হবে যে তার জেদ ধরার অবস্থানের আগেই যদি আমি এক্সপ্লেন করতে পারি যেটা তোমার জন্য না, বা তুমি যা চাও আমি তোমার জন্য যেটা উপকারী সেটা আমরা দিব, তোমার বয়সের সাথে, তোমার সময়ের সাথে, তোমার উপকার, এবং তুমি সে যেটা ইন্টারেস্টেড হয় এটাও খেয়াল রাখতে হবে যে তার মজার বিষয়টা, তার মজা লাগে না, তার ভালো লাগলো না এরকম একটা আমি খেলনা দিলাম, বা তার ভালো লাগলো না এরকম একটা ইনস্ট্রুমেন্ট আমি ধরাই দিলাম, বা তার কক্সবাজার যাওয়ার ইচ্ছা আমি তাকে নিয়ে গেলাম সুন্দরবন। এইটা সবসময় মানে উচিত না। কিন্তু তার কক্সবাজারও যাবে, সুন্দরবনও যাবে, বা আরেকটা 10টা জায়গায় যাবে, তারপরে আরেক জায়গায় যখন হঠাৎ করে বলবে, আপনি যখন বলবেন যে না যাওয়া যাবে না, তখন কিন্তু তার মেজাজ খারাপ হবে। সো একটা জায়গায় যদি যাইতে হয় তাহলে একটা জায়গায় আগে থেকে এক্সপ্লেন করা, রাগ উঠার আগে, জেদ উঠার আগেই সেই বিষয়গুলোকে বর্ণনা করা, এটা খুব ইম্পর্টেন্ট। তো যখন একজন মানুষ জানে যে আপনি আমি 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 আমার পেশেন্ট বলেন বা ক্লায়েন্ট বলেন, তাদের সাথে আমি একটা সহজ উদাহরণ দিয়ে কথা বলি যে আমি যদি মুসলমান হই তাহলে আমি কিন্তু ছোটোকাল থেকে জেনে যাই যে আমার শুয়োরের মাংস খাওয়া যাবে না। আবার কেউ যদি হিন্দু হয় তাহলে কিন্তু ছোটোকাল থেকে সে জেনে যায় তার গরুর মাংস খাওয়া হবে না। তাহলে এই বিষয়ে কিন্তু কেউ কখনো জেদ করে না, কারণ তার লার্নিংটা এমনভাবে তৈরি হয় যেটা করা যাবে না বা এটা করা যাবে না, সেটা যার যেরকমই হোক। তো তখন কিন্তু শিশুরা বা ওই ছেলেটা মেয়েটা কিন্তু অ্যাকসেপ্ট করে না। সো প্রপারলি এক্সপ্লেন করা এবং প্রপারলি ওটাকে অ্যাকসেপ্টেবল করে তোলাটা কিন্তু গার্জিয়ানের দায়িত্ব, এবং সেটা করতে পারলে কেউ কিন্তু রাগ করবে না। অনেক সময় যেটা প্রবলেম হয় যে যখন আমরা প্রপারলি না করি, তখন যখন এই কাজটা করে তখন আমরা বিপদে পড়ি। তাই এটার জন্য আসলে প্রপার গার্জিয়ান বা কি বলবো আপনার অভিভাবকত্বই দায়ী। তো দেখা যায় তখন জেদ শুধুমাত্র জেদের মধ্যে থাকে না, জিনিসপত্র ভাঙা শুরু করলো, বাড়ি থেকে বেরিয়ে গেল, মিথ্যা কথা বললো, যেটা প্রয়োজন নাই সেটা নেওয়ার জন্য অনেক রকমের কথা বললো, তারপরে মানে মানুষজন বা জীবজন্তু বা জিনিসপত্রের প্রতি ক্রুয়েল হয়ে পড়লো বা খুব হিংস্র হয়ে পড়লো। এইগুলা হয় কেন? হয় কারণ একটাই কারণ আছে, সে প্রপারলি যখন ওই বিষয়টা হ্যান্ডেল করতে না পারে, ও তখন চায় অ্যাটেনশন, যে কোনোভাবে ওই জিনিসটা আমার চাই। ওই 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 যে চাই ও দুইভাবে এটাকে ফুলফিল করার চেষ্টা করে, মানে দুইভাবে এটা দুই কারণে করে। একটা হলো যে সবসময় আমি পেয়ে আসছি এখন করে দিবে না, আরেকটা হলো যে আমি জানি যে যদি গ্লাস ভাঙি তাহলে আমার এতটুকু দিবে, যদি আজকে গ্লাস ভাঙি তাহলে দিবে না, তারপরে দিন আমাকে আরেকটা কিছু ভাঙতে হবে। তার মানে ভাঙার মাত্রা যত বেশি হবে গার্জিয়ান তত বেশি দিবে, এটা কিন্তু আরও বেশি ক্ষতিকর। আমরা এই বিষয়ে এই যে পিতামাতার এখানে কি করণীয় আমরা কথা বলবো, তবে সময় হয়ে গেছে একটি বিরতি নেবার। বিরতি থেকে এসে আমরা আবার কথা বলবো। দর্শক, আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমরা কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবো, সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পরে। আমরা কথা বলছিলাম বয়সন্ধিকাল এবং পিতামাতার করণীয় নিয়ে। বিরতিতে যাওয়ার আগে আমরা শুনছিলাম যে আসলে আমরা কিভাবে হ্যান্ডেল করব একটি বাচ্চা যখন জেদ করবে বা এরকম কিছু। আমরা রিসেন্ট টাইমে দেখতে পাচ্ছি যে যেটি আপনি বলছিলেন যে বয়সন্ধিকালে কিন্তু আমরা সবাই অনেক আগে থেকেই পৌঁছাচ্ছি, কিন্তু তখনকার যে রিয়াকশনগুলো ছিল এখন কিন্তু সেগুলো কিছুটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখনকার বাচ্চারা দেখা যায় আরও বেশি কথা না মানার প্রবণতা তাদের মধ্যে, এবং তারা আরও বেশি মানে ডিস্ট্রাকটিভ চিন্তাভাবনা করছে, ডিমান্ডিং, এবং ডিমান্ডটা ফুলফিল না করা হলে তারা ডিস্ট্রাকটিভ চিন্তাভাবনা করছে, আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আমি এটা করে ফেলছি, ওটা করে ফেলছি। এখান থেকে আপনার কি বলার আছে যে আমাদের আসলে কিভাবে তাদেরকে, তারা যাতে এই ভুল পথে চলে না যায়,
তার জন্য পিতামাতারা কি করতে পারে? এইটা খুবই মানে বিষয়টা হলো কি, আমার মনে হয় যে এই বিষয়টা এখন রাষ্ট্রীয় পর্যায়ে সব জায়গায় আলোচনা হওয়া উচিত, বা একেবারে সরকারেরও বেশ গুরুত্ব সহকারে বিষয়টাকে ভাবা উচিত, এবং এই প্রোগ্রামগুলো আমার মনে হয় স্কুল থেকে নেওয়া উচিত। যদিও এই কথা আমি জানি না কতদূর পৌঁছাবে বা কতদূর কি হবে, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টাইম। আপনি খেয়াল করেন যে আমাদের যখন গার্জিয়ান ছিল বা আমরা পরবর্তীতে যাদেরকে দেখছি, তাদের কিন্তু গার্জিয়ানশিপের এবং মানুষের মোরাল ডেভেলপমেন্ট, চরিত্রগত ডেভেলপমেন্ট, আদর্শগত ডেভেলপমেন্টের সোর্স ছিল দুইটা। একটা হলো এডুকেশন, বইপত্র, স্কুল কলেজ, আরেকটা ছিল বাবা মা। এখন কিন্তু হাজার হাজার সোর্সেস অফ লার্নিং। আপনি দেখেন ইন্টারনেটের মাধ্যমে মানুষজন শিখছে, আপনি টেলিভিশনের মাধ্যমে মানুষজন শিখছে, আপনি পেপার পত্রিকা বলেন তার মাধ্যমে মানুষজন শিখছে, আপনি আরও অনেক রকমের সোর্সেসের মাধ্যমে মানুষজন, ছেলেমেয়েরাও এগুলোতে অভ্যস্ত। টেকনিক্যালি তো আমরা তাদেরকে বলতে পারবো না তো তোমরা এগুলো ইউজ করবে না, কিন্তু এই সমস্ত সোর্সেস থেকেও তারা কিন্তু গার্জিয়ানশিপ, বিভিন্ন গাইডেন্স তারা পাচ্ছে। সমস্যা যেটা হয় যে ইন্টারনেটের কারণে আজকে অস্ট্রেলিয়াতে গার্জিয়ানশিপ কেমন, সিঙ্গাপুরে গার্জিয়ানশিপ কেমন, জাপানে গার্জিয়ানশিপ কেমন, আমেরিকায় ফার্স্ট ওয়ার্ল্ডে কেমন, সেটা কিন্তু আমাদের এখানে তুলনা করে। আবার আরেক শ্রেণীর মানুষজন আছেন, তারা অস্ট্রেলিয়া, আমেরিকা সবসময় যাওয়া আসা করে, তারা তাদের ফ্যামিলির মেম্বারদেরকে এইভাবে বড় করার চেষ্টা করে। তাদের হয় কি, স্কুল কলেজ বিভিন্ন জায়গায় আমাদের কিন্তু বিভিন্ন রকমের একটা আমাদের কিন্তু একটা নিজস্ব সংস্কৃতি আছে, আমাদের কিন্তু একটা নিজস্ব বাবা মা, ভাই বোন, দাদা দাদি। হ্যাঁ, যেটা ক্ষতিকর সেটা হয়তো বা চেঞ্জ করা দরকার, যেটা ক্ষতিকর বা যেটার জন্য প্রবলেম হচ্ছে সেটা হয়তো চেঞ্জ করা দরকার, কিন্তু আমাদের এই অভিভাবকত্বের সিস্টেমটা নষ্ট হচ্ছে এই সমস্ত মাল্টি ইনফরমেশনের সোর্সেসের কারণে। তাতে কি হয়, ওই ছেলে মেয়েটাও, ওই ছেলে বা মেয়ে যে ক্রাইসিসের মধ্যে এখন দিন যাচ্ছে, সে কিন্তু তুলনা করে যে ওর বাড়িতে এরকম হয়, আমি ইন্টারনেটে দেখছি এরকম, টেলিভিশনে আমি দেখলাম এরকম, নাটকে আমি দেখলাম এরকম, ফিল্মে দেখলাম এরকম। তখন ওই গার্জিয়ানটা, আমাদের মতো যারা গার্জিয়ান আছে, তারা কিন্তু অনেক সময় অসহায় হয়ে যায়, কারণ সে যে সোর্সের কথা বলে, সে যে রেফারেন্সের কথা বলে, অনেক সময় হয়তো সঠিক রেফারেন্স, সঠিক। তখন এই আমাদের গার্জিয়ানদের আসলে কি করা উচিত? অনেক গার্জিয়ানরা আমাদের কাছে এসে বলে যে আসলে ভাই আমরা তো এখন কি করব, কারণ ওরা যেটা 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 যেভাবে বলে তারা কিন্তু মিথ্যা কথা বলে না, কিন্তু এটা তো আমার দ্বারা সম্ভব না, একই সাথে আমার কথাও শুনছে না। সো এটা আমি মনে করি যতটা না আমাদের তো অবশ্যই একটা কাজ আছে, আমাদের জায়গা থেকে কাজ আছে, কিন্তু আমাদের কাজের পাশাপাশি স্কুলগুলো, কলেজগুলো, এমনকি রাষ্ট্রেরও দায়িত্ব আছে যে কোনটাকে আমরা বাছাই করবো আর কোনটাকে বাছাই করবো না। এখন আপনি বলবেন যে রাষ্ট্র কীভাবে দায়িত্ব নেবে, এত বড় যে পুরো পৃথিবী ওপেন করে দেওয়া, পুরো পৃথিবীর সাথে আমরা মার্চ করছি, আমরা পুরো পৃথিবীর সমস্ত টেকনোলজি, নলেজ সব কিছু নিচ্ছি। এখানে বড় বিষয় যে কালচার ভেদে আমার ফ্যামিলি প্যাটার্নে কীরকম হবে, আমার পরিবারের রুলস রেগুলেশন কীরকম হবে, আমরা কিন্তু এটা মেনটেন করি। এখন কোনো এই শব্দটা আমি ইউজ করলাম এভাবে যে আধুনিকতার কারণে কখনো কখনো কেউ এমন সব কথাবার্তা বলে ফেলে যেগুলো আমাদের সংস্কৃতি, আমাদের কালচার, আমাদের পরিবারের সাথে একেবারেই যায় না। এখন আপনি বলবেন যে আমি কি অবৈজ্ঞানিক কথা বললাম, আমি কি পিছনে থাকার কথা বললাম? নেভার। কালচার, পরিবার, সংস্কৃতি অবশ্যই বিজ্ঞানের কথা, এটা বিজ্ঞানের বাইরের কথা না। তা আমার সংস্কৃতিকে হেয় করে অন্য সংস্কৃতিকে এখানে খুব বেশি স্টাবলিশ করার আধুনিকতাটা আমার কাছে একেবারেই অ্যাকসেপ্টেবল না, এবং এই ধরনের আধুনিকতার কারণে আমাদের ছেলে মেয়ে, আমাদের পরিবার, আমাদের সংসার, আমাদের ঘর, আমাদের বিষয়গুলোকে আরও বেশি জটিলতা করে, তখন গার্জেনরা আরও বিপদে পড়ে যায়। এবং তখন আসলে ওনারা কি করবেন? বারবার এই প্রশ্নটাই আসছে যে ওনারা কিভাবে করবেন, যেটা আপনি বলছিলেন যে নানা দিক থেকে তারা নানা রকমের তথ্য নিচ্ছে, নানা কিছু শিখছে। আমাদের কি করণীয় আছে? আমরা আমাদের ছেলেমেয়েদেরকে কিভাবে বুঝাবো যে না, এইটা তোমার জন্য না, তোমার জন্য এইটা, বা তোমাকে এভাবে চলতে হবে? এটা আমাদের বোঝানোর উপায়। এটা খুবই কঠিন না, আমার এক কথায় কোনো কাজ হবে না। আমি জানি যে ধরেন সারা বাংলাদেশে বসন্তে ভরে গেল, আমি বললাম যে খালি বসন্ত যেখানে হয় সেখানে যাইও না, অথবা একটা ওষুধ দিয়ে দিলাম কালকে থেকে, তার মানে কি বসন্ত বন্ধ হয়ে যাবে? তা তো না। ওই নির্দিষ্ট সময়টা বা সিমটমটা বন্ধ হবে, কিন্তু সারা দেশে বসন্ত হবে। আপনার এই কোশ্চেনটা অত্যন্ত জটিল, এবং আমি বলছি প্রয়োজনীয়, কিন্তু অত্যন্ত জটিল। হ্যাঁ, তারপরেও কি কিচ্ছু করার নাই? কিছু করার থাকবে। কিছু করার বলতে যে ওই ছেলে মেয়েটাকে যদি আমি এক্সপ্লেন করতে পারি যে ভাই বাবা, আমার আমার ফ্যামিলি এরকম, আমি এরকম, আমার শিক্ষা এরকম, আমার এডুকেশন এরকম, আমার জায়গাকে, পাশের বাড়ির মানুষজন কি করছে সেটা কিন্তু তোমার দেখার দরকার নাই, পাশের বাড়ির মানুষজন যে কীভাবে করছে সেটা। এখন এই বিষয়গুলো কিন্তু আমাদের ছেলে মেয়েকে অ্যাকসেপ্টেবল করে তোলার দায়িত্ব আমাদেরই। আমরা যদি অ্যাকসেপ্টেবল না করে তুলতে পারি তখন কিন্তু হবে না। আমরা একটা জিনিস খেয়াল করবেন, আমরা কিন্তু সবসময় বেশিরভাগ ক্ষেত্রে আমার বাবা বা মাকে আমরা আইডিওলজি মনে করি। কেন বাবা মাকে মনে করি? কারণ তাদের কথাটাকে আমরা অ্যাকসেপ্টেবল, বা কোনো সময় টিচারকে, কারণ তাদের কথাগুলোকে আমরা ম্যাক্সিমাম অ্যাকসেপ্টেবল মনে করি। এখন আমার ছেলে মেয়েদেরকে কিন্তু আমার মতো করে কেউ যদি আমাকে বলে যে খুব জঙ্গল, খুব পিছনে পড়া মানুষ, তাতে আমার কোনো আপত্তি নাই, কারণ আমি জানি যে আমার কিভাবে ডেভেলপ করতে হবে, আমার কোন জায়গাটায় বিষয়গুলো কেন। এখন আমার শব্দটা তো বেশি হচ্ছে, কিন্তু রিয়েলিটিটা হলো যে
আমার ছেলে মেয়েকে, আমার সংস্কৃতিকে আমাকেই ধারণ করতে হবে, অন্যকে ক্ষতি না করে। সেখানেই গার্জেনদের বড় প্রবলেম হয়। যে আপনার কোশ্চেনটা, আমি সত্যি সত্যি এটা উত্তর দেওয়া খুবই কঠিন যে এখন গার্জেনরা কী করবে, এতগুলো সোর্স তো আর বন্ধ করা সম্ভব না। তবে এটা জানানো প্রয়োজন যে মানে আমার এখান থেকে কী নেওয়ার আছে, কী নেওয়ার নাই, কোনটা অ্যাকসেপ্টেবল, কোনটা অ্যাকসেপ্টেবল নাই। আরেকটা বিষয় থাকে যে যদি ভালো সম্পর্ক থাকে, অনেক সময় ছেলেমেয়েরাই এসে বলবে যে আমি এটা কি করব না। হ্যাঁ, তখন সঠিক সিদ্ধান্তটা দেওয়া যে না, এটা আমরা মানি, এটা আমাদের জন্য, এটা আমাদের জন্য না। আরেকটা কথা, খুব ভুল মিসলিডিং একটা বিষয় হয় মিডিয়ার কারণে হোক, বিভিন্ন কারণে, সেটা হলো যে আমরা আমাদের ছেলেমেয়েদের ভালো বন্ধু 100 বার, কিন্তু বন্ধু মানে এটা না যে বন্ধুর মধ্যে এমন কোনো পার্থক্য থাকবে না যে কারণে ফাইনাল গার্জিয়ানশিপ, ফাইনাল ডিকটেশন বা ফাইনাল কোনো একটা কি বলবো ইনস্ট্রাকশন আমার কাছ থেকে আসবে, তারপরে নিবে না। এখন যদি বন্ধু হয়ে যায়, তাহলে একটা পর্যায়ে কিন্তু সে 18 বছর 17 বছর বয়স হলে যদি আমার মা বাবাকে বা আমার গার্জিয়ানটাকে সে বন্ধু মনে করে, তাহলে সে ভাববে যে আমি যা বুঝি, আমার বন্ধু যা বুঝে, এরকম। এটা অনেক ক্ষেত্রে কিন্তু আমি কেউ শুনে হয়তো বা হাসবেন যে এটা কি বলছে, কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটা ঘটছে। কারণ তারা মনে করে যে আমরাও কম বুঝি না, গার্জিয়ানরা ওপেন করে দেয় যে তোমার যা ডিসিশন সেটা না। কোনো একটা জায়গায় সুতা থাকতে হবে, কোনো একটা জায়গায় অভিভাবকত্ব থাকতে হবে, কোনো একটা জায়গায় গার্জিয়ানশিপ, ড্রাইভিং সিটটা থাকতে হবে। বন্ধুত্ব মানে পুরা বন্ধুত্ব না। আমাদের এই অনুষ্ঠানে এসে যে বয়ঃসন্ধিকালের শিশুদের যে পরিবর্তন, তাদের সাথে পিতামাতাদের আসলে কীভাবে আচরণ করা উচিত আমাদেরকে জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, আমি যদি কিছু বলে থাকতে পারি আর কি। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা বললাম বয়ঃসন্ধিকাল এবং পিতামাতার করণীয় নিয়ে। আশা করি আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাজে আসবে। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী অনুষ্ঠানে, কথা হবে অন্য কোনো বিষয়ে। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সবসময় এটিএন নিউজের সঙ্গেই থাকুন।